ধরেন আপনার একটা PS5 গেমিং কনসোল দরকার। আপনি আপনার আব্বুর কাছে গেলেন, আপনার আব্বু ঘুমে আছে, আপনি বললেন আব্বু আমাকে একটা PS5 কিনে দিবা। আপনার আব্বু না বুঝেই আনসার দিল এটা কি একটা ভ্যালিড কন্ট্রাক্ট? আরেকটা এক্সাম্পল দিই, ধরেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মিলে গল্প করছে। সেই গল্পের মাঝখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছে তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে আকাশের চাঁদ এনে দিব। এই যে কনসিডারেশনটা, এটা কি একটা ভ্যালিড কনসিডারেশন হবে? Hello everyone, welcome to EduLex PG. I am Advocate Farzana Shoshi, lecturer, Prime Asia University, Department of Law. আজকে আমরা আমাদের কন্ট্রাক্টের লেকচার 2 ডেলিভার করব আপনাদের সামনে। গত লেকচারে আমরা দেখেছি যে কন্ট্রাক্ট কি, কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্ট কি কি, অফার কি, অ্যাকসেপ্টেন্স কি। আমরা গত লেকচারেই জেনেছি যে কনসিডারেশন, ক্যাপাসিটি অফ পার্টিস, লিগালিটি, এগুলো সবই একটা এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট। আজকে আমরা দেখব যে কনসিডারেশন এবং ক্যাপাসিটি অফ পার্টিস আসলেই কি। প্রথমে আমরা ডিসকাস করব কনসিডারেশন। আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 2 সাবসেকশন ডিতে কনসিডারেশন একটা ডেফিনেশন দেওয়া আছে। সেখানে বলা আছে প্রমিসরের ইচ্ছায় যখন প্রমিসি কোনো একটা কাজ অতীতে করেছে, বর্তমানে করছে অথবা ভবিষ্যতে করবে, সেটাই হচ্ছে কনসিডারেশন। এখানে দুইটা ইম্পর্টেন্ট টার্ম আছে, প্রমিসর এবং প্রমিসি। প্রমিসর কি, প্রমিসি কি, সেটা একটু আমরা জেনে নিই। প্রমিসর হচ্ছে যিনি আপনার সাথে প্রমিসটা করছেন, উনি হচ্ছে প্রমিসর। আর যার সঙ্গে প্রমিসটা করা হচ্ছে, অর্থাৎ যে প্রমিসটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সে হচ্ছে প্রমিসি। আবার সেকশন 10 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে বলা আছে যে কনসিডারেশন ইজ এ এসেনশিয়াল এলিমেন্ট ফর ফর্মিং এ কন্ট্রাক্ট। তাহলে সেকশন 10ও কিন্তু কনসিডারেশনের যে ইম্পর্টেন্সটা ফর ফর্মিং এ কন্ট্রাক্ট সেটা বলে দিচ্ছে। এখন আমরা একটু দেখি যে একটা ভ্যালিড কনসিডারেশনের এসেনশিয়ালসগুলা কি কি। প্রথম এসেনশিয়ালটা হচ্ছে কনসিডারেশন মাস্ট মুভ অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসর। তার মানে অবশ্যই কনসিডারেশনটা প্রমিসরের ইচ্ছায়, প্রমিসরের পক্ষ থেকে আসতে হবে। ধরেন আমি একটা ল্যাপটপ কিনবো, আমি দোকানে গেলাম, গিয়ে বললাম যে আমাকে একটা ল্যাপটপ দেখান। এই যে ল্যাপটপ দেখান আমি বললাম, তার মানে আমি ল্যাপটপ কেনার জন্য একটা ডিজায়ার শো করলাম। আমার সেই ডিজায়ারটাকে ফুলফিল করার জন্য যিনি দোকানদার আছেন উনি আমাকে ল্যাপটপ দেখাচ্ছেন, আমি হয়তো তার কাছ থেকে ল্যাপটপ কিনে নিয়ে আসলাম। এখানে ল্যাপটপটা হচ্ছে কনসিডারেশন। সেকেন্ড এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে কনসিডারেশন মে মুভ ফ্রম দ্য প্রমিসি অর এনি থার্ড পার্টি। সাপোজ আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট হলো, আমি আপনাকে বললাম আমি আপনাকে একটা চকলেট দিব, কিন্তু তার বিনিময়ে আপনার ভাইয়ের আমার বার্থডে পার্টিতে একটা পারফর্ম করতে হবে। এখন আমি হচ্ছি প্রমিসর, আপনি হচ্ছেন প্রমিসি। কনসিডারেশনটা আমি চাচ্ছি একজন থার্ড পার্টির কাছ থেকে। বোঝা গেল যে কনসিডারেশন কখনো কখনো প্রমিসি ছাড়া থার্ড পার্টির কাছ থেকেও আসতে পারে। কার ডিজায়ারে? অবশ্যই প্রমিসরের ডিজায়ারে। থার্ড এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে কনসিডারেশন মে বি পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। কনসিডারেশনটা অতীতেরও হতে পারে, বর্তমানেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে। ধরেন এ বিকে টিউশন দিচ্ছে, তার বিনিময়ে জানুয়ারি মাসে টিউশন যে দিচ্ছে তার বিনিময়ে যে টাকাটা আছে সেটা ফেব্রুয়ারি মাসে পাচ্ছে, তাহলে তার এটা হচ্ছে পাস্ট কনসিডারেশন। প্রেজেন্ট কনসিডারেশনের আরেকটা নাম হচ্ছে এক্সিকিউটেড কনসিডারেশন। ধরেন আমি কিছু একটা কিনবো, দোকানে গেলাম, আমি দোকানে যাওয়ার পরে বলছি আমাকে এই ড্রেসটা দেন, ড্রেসের দাম কত? 1200 টাকা। আমি ড্রেসটাও নিচ্ছি, 1200 টাকাও দিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কনসিডারেশন, যেটা এক্সিকিউটেড। বোথ দ্য পার্টি হ্যাড পারফর্ম দেয়ার কন্ট্রাক্ট। এখন ফিউচার কনসিডারেশন কোনটা? ধরেন আমার সাথে আপনার একটা কন্ট্রাক্ট হলো যে 1 সপ্তাহ পরে আপনি আমাকে 10 কেজি মিষ্টি দিয়ে যাবেন, আমি আপনাকে 1 সপ্তাহ পরে পেমেন্টটা করবো। এটা হচ্ছে ফিউচার কনসিডারেশন, যেটা ফিউচারে পারফর্ম করা হবে যে কন্ট্রাক্টটা, সেই কন্ট্রাক্টের জন্য যে কনসিডারেশন সেটা হচ্ছে ফিউচার কনসিডারেশন। ফোর্থ এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে কনসিডারেশন মে হ্যাভ সামথিং অফ ভ্যালু। তার মানে কি, আমি যে জিনিসটা কনসিডারেশন হিসেবে দিচ্ছি সেটার অবশ্যই একটা ভ্যালু থাকতে হবে। সেটা ফিজিক্যালি ইম্পসিবল অথবা লিগালি ইম্পসিবল অথবা আনসার্টেন অথবা ইলিউশনারি কোনো কিছু হতে পারবে না। এই যে আমি আমার একদম প্রথম এক্সাম্পলে যদি চলে যাই, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে প্রমিস করছে আমি তোমাকে আকাশের চাঁদ এনে দিব, এটা কিন্তু একটা কল্পনা, ইলিউশন। সেই ইলিউশন কিন্তু বাস্তবে হওয়া সম্ভব না।
তার মানে এই কনসিডারেশনটা ভ্যালিড কনসিডারেশন ছিল না। ভ্যালিড কনসিডারেশনের জন্য আমার অবশ্যই ওইটার একটা ভ্যালু থাকতে হবে। ওইটা যদি কোনো কিছু এরকম হয় যে যেটার কোনো ফিজিক্যাল ক্যাপাসিটি অথবা লিগাল ক্যাপাসিটি নেই, অথবা যে জিনিসটা আনসার্টেন, ওই ধরনের কোনো কিছু কনসিডারেশন হতে পারবে না। এখন আমরা একটু দেখি যে এই এসেনশিয়াল যে এলিমেন্টসগুলো আছে এগুলার কোনো এক্সেপশন আছে কি না। হ্যাঁ, এগুলার একটা এক্সেপশন আছে। সেকশন 25-এ বলা আছে যে কখনো কখনো কিছু কিছু এক্সেপশনাল সিনারিও আছে যখন কনসিডারেশন ছাড়াও একটা কন্ট্রাক্ট ভ্যালিড হয়। তাহলে এই যে আমরা এতদিন জেনে আসলাম যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এটারও কিছু এক্সেপশন আছে। এক্সেপশন নাম্বার 1, এগ্রিমেন্ট মেড অন লাভ অর অ্যাফেকশন। তার মানে হচ্ছে লাভ এবং অ্যাফেকশন থেকে কেউ যদি কোনো এগ্রিমেন্ট করে, সেখানে যদি কোনো কনসিডারেশন না থাকে, সেই এগ্রিমেন্টটা একটা কন্ট্রাক্ট হবে। ধরেন আমার বাবা আমাকে খুব ভালোবাসে, উনি খুব ভালোবেসে আমাকে হয়তো একটা গাড়ি গিফট করতেছে। এই যে গাড়ি গিফট করতেছে, এখানে কিন্তু যে কনসিডারেশনটা, সেই কনসিডারেশনটা হচ্ছে লাভ অ্যান্ড অ্যাফেকশন। এই কন্ট্রাক্টটা কিন্তু একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। নাম্বার 2 এক্সেপশন হচ্ছে এগ্রিমেন্ট টু কম্পেনসেট এনি পাস্ট ভলেন্টারি সার্ভিস। ধরেন আপনি ভলেন্টারিলি একটা কাজ করে ফেলছেন অতীতেই, সেটার জন্য আপনাকে কম্পেনসেট করা হচ্ছে। সাপোজ এর একটা কুকুর ছিল, যে কুকুরটাকে সে খুব ভালোবাসতো, সেই কুকুরটা হারিয়ে গেল, আপনি কুকুরটাকে খুঁজে তার কাছে নিয়ে গেলেন, তখন সে খুশি হয়ে আপনাকে 1000 টাকা দিবে প্রমিস করলো এবং সে টাকাটা দিল। এই যে আপনি অলরেডি একটা কাজ করে ফেলছেন যেটার জন্য আগে কোনো কন্ট্রাক্ট ছিল না, কিন্তু আপনার কাজের উপর ভলেন্টারি সার্ভিসের উপর যে নতুন একটা কন্ট্রাক্ট হলো, এটাও একটা ভ্যালিড কন্ট্রাক্ট। নাম্বার 3 এক্সেপশন এগ্রিমেন্ট টু পে টাইম বার্ড ডেট। আপনার সাথে বিয়ের একটা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টে সব কিছুই আছে, রিটার্ন ফরম্যাটে আছে, রেজিস্টার্ড করা, সব কিছুই করা, কিন্তু এই যে আপনি একটা টাকা দিবেন, সেই টাকা দেওয়ার যে টাইমটা, সেই টাইম লিমিটটা পার হয়ে গেছে। আপনার এই কন্ট্রাক্টটা বার্ড বাই লিমিটেশন, আর সব কিছুই আছে এটার মধ্যে। এখন আপনারা নতুন একটা কন্ট্রাক্টে গেলেন যে আমাদের যে এই কন্ট্রাক্টের পিরিয়ডটা টাইম বার্ড হয়ে গেছে, এটা আমরা নতুন করে আবার রিনিউ করছি। এই যে আপনি নতুন একটা কন্ট্রাক্ট করলেন আপনার আগের ডেটটাকে পরিশোধ করার জন্য, এটাও একটা ভ্যালিড কন্ট্রাক্ট। নাম্বার 4 চ্যারিটেবল পারপাস। আপনি যদি চ্যারিটেবল পারপাসে কাউকে কোনো কিছু দেন, দান করেন, সেটাও একটা ভ্যালিড কন্ট্রাক্ট, সেখানে কোনো কনসিডারেশনের প্রয়োজন নেই। এখন আমরা দেখব ক্যাপাসিটি অফ পার্টিস। প্রথমে আমরা জেনে নিই কারা কারা ইনক্যাপাবল টু ডু এ কন্ট্রাক্ট। মাইনর, আনসাউন্ড মাইন্ড এবং বার্ড বাই এনি ল, এই তিনটা হচ্ছে যারা ইনক্যাপাবল টু ডু এ কন্ট্রাক্ট। তাহলে কারা কারা ক্যাপাবল? সেকশন 11-এ বলা আছে কোনো ব্যক্তি যখন সে মেজরিটি অ্যাটেইন করে, সে যে দেশে বসবাস করছে সেই দেশের আইন অনুযায়ী, এবং সে যদি সাউন্ড মাইন্ডের হয় এবং সে যদি ডিসকোয়ালিফাইড বাই এনি ল না হয়, তাহলেই সেই ব্যক্তি একটা কন্ট্রাক্ট করতে পারবে। এখন আমরা জেনে নিই যে আমাদের দেশে একটা ব্যক্তি কখন মেজর হয়। আমাদের দেশের যে মেজরিটি অ্যাক্ট আছে 1875-এ, সেখানে সেকশন 3-তে বলা আছে কোনো একজন ব্যক্তি যখন 18 বছর পূর্ণ করে তখন সেই ব্যক্তি মেজর হয়। তাহলে আমাদের দেশে 18 বছর পূর্ণ করার পরে একজন ব্যক্তি কন্ট্রাক্ট করতে পারবে। আপনি 14 বছরের একজনের সাথে কন্ট্রাক্ট করলেন, সেটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। আবার ধরেন একটা বাচ্চার বাবা মা অনেক ছোটোবেলায় মারা গেছে, সে একজন গার্ডিয়ানের আন্ডারে আছে, সে মেজরিটি অ্যাটেইন করবে আফটার কমপ্লিশন অফ হিজ অর হার 21 ইয়ার্স। তার মানে সে 21 বছর কমপ্লিট হওয়ার পরে মেজর হবে। এখন দেখি আমরা কোনো একজন মাইনর যদি একটা কন্ট্রাক্ট করে, সেই কন্ট্রাক্টটার আসলে কি হবে। অ্যাট ফার্স্ট মাইনর যদি কোনো একটা কন্ট্রাক্ট করে, সেটা একদম প্রথমেই ভয়েড হয়ে যাবে এবং এটা কোনোভাবেই অপারেটিভ হবে না। সেকশন 64 এবং 65-এ বলা আছে যে কোনো কোনো এক্সেপশনাল সিনারিওতে একটা কন্ট্রাক্টকে রেটিফাই করা যায়, কিন্তু কোনো একটা মাইনর যখন কোনো একটা কন্ট্রাক্ট করে সেটা কখনই রেটিফাই করা যায় না। নাম্বার 2 হচ্ছে বেনিফিশিয়ালস এগ্রিমেন্টস আর ভ্যালিড কন্ট্রাক্ট। যদি মাইনরের বেনিফিটের জন্য কোনো কন্ট্রাক্ট করা হয়, সেটা ভ্যালিড কন্ট্রাক্ট। ধরেন এ বি এর এগেনস্টে একটা প্রমিসারি নোট ইস্যু করেছে, কিন্তু বি হচ্ছে মাইনর, সে প্রমিসারি নোটের অ্যামাউন্টটা দিয়ে হয়তো বি এর টিউশন ফিটা দেওয়া হবে। এই যে কন্ট্রাক্টটা হলো, যেহেতু এটা বি এর বেনিফিটের জন্য, যদিও বি মাইনর, তারপরও এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে।
নাম্বার 3, নো রেটিফিকেশন অন অ্যাটেইনিং দ্য এজ অফ ম্যাচিউরিটি। সে একটা কন্ট্রাক্ট মাইনর অবস্থায় করলো, সে বললো যে আমি যখন 18 হব তখন এটাকে রেটিফাই করে আমরা আবার নতুন একটা কন্ট্রাক্ট করে নিব, এটা করা যাবে না। নাম্বার 4, স্টপলের যে রুলটা আছে সেই রুলটা মাইনরের কন্ট্রাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এখন আমরা একটু জেনে নিই যে স্টপল জিনিসটা কি। স্টপল হচ্ছে আমাদের এভিডেন্স একটা বলা আছে যে কারোর কথা বিশ্বাস করে অন্য কেউ যদি তার পার্ট থেকে কোনো একটা কাজ করে সেই কথাটাকে সে আর ডিনাই করতে পারবে না। তার মানে আপনি একটা কথা বললেন, আপনার কথার উপর বেস করে একটা ব্যক্তি কোনো একটা কাজ পারফর্ম করে ফেললো, তারপর আপনি বলছেন যে না 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 আমি তো এই কথা বলিনি, তুমি যে কাজটা করছো সেই কাজটা হবে না, এটা বলা যাবে না। কিন্তু মাইনরের কথার উপর বেস করে কেউ যদি কোনো কাজ করে সেটাকে পরে এনফোর্স করা যাবে না, কারণ মাইনরের কন্ট্রাক্টের ক্ষেত্রে অথবা মাইনরের কোনো কথার ক্ষেত্রেই স্টপেলের রুলটা অ্যাপ্লিকেবল না। নাম্বার 4, মাইনরস লায়াবিলিটি ফর নেসেসারিজ। এখানে সেকশন 68-এ বলা আছে যে কখনো যারা ইনক্যাপাবল একটা কন্ট্রাক্ট করার জন্য ওদের নেসেসারি যদি কেউ ফুলফিল করে দেয় তাহলে সেই ব্যক্তিকে সে কম্পেনসেট করতে হবে। ধরেন আমি একজন মাইনর, কিন্তু আমি বাসার বাইরে যেতে পারছি না, আমার যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে, আমার কাপড় চোপড়, ওষুধ, আমার খাতা, সব কিছু হচ্ছে বাইরে থেকে কেউ আমাকে দিয়ে যাচ্ছে। এখন যেই ব্যক্তি দিয়ে যাচ্ছে সে কিন্তু আমার কাছ থেকে এটার জন্য একটা অ্যামাউন্ট নিতে পারবে, এটা সে আমার প্রপার্টিস থেকে নিতে পারে, অথবা আমি যখন মেজর হব তখনও সে আমার কাছে ক্লেম করতে পারে। আমার নেসেসিটি যখন কেউ ফুলফিল করবে তখন তাকে আমি কম্পেনসেট করতে বাধ্য থাকব। দেন আরেক ধরনের ব্যক্তি যারা কন্ট্রাক্ট করতে পারে না, কারা? পারসনস অফ আনসাউন্ড মাইন্ড। সেকশন 12-এ বলা আছে যে কোনো ব্যক্তিকে কখন আমরা আনসাউন্ড ধরে নিব সেটার ডেফিনেশনটা দেওয়া আছে। সেখানে বলা আছে একটা ব্যক্তি যদি কন্ট্রাক্ট করার সময় সে কন্ট্রাক্টের ফলাফলটা কি, রেজাল্টটা কি সেটা বুঝতে সক্ষম না হয়, বুঝতে না পারে, তখনই আমরা ধরে নিব যে আনসাউন্ড মাইন্ডের একজন ব্যক্তি। এরকম আনসাউন্ড মাইন্ডের কেউ যদি কোনো কন্ট্রাক্ট করে থাকে তাহলে ঠিক মাইনরের কন্ট্রাক্টের মতোই তার কন্ট্রাক্টটাও ভয়েড হয়ে যাবে। কিন্তু ওই যে আমরা একটা এক্সেপশন দেখলাম মাইনরের ক্ষেত্রে যে কেউ তার নেসেসিটি ফুলফিল করলে সেই কন্ট্রাক্টটা ভ্যালিড থাকে, এই জিনিসটা এখানে আমাদের আনসাউন্ড যে পার্সন আছে ওদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমরা সেকশন 11-এ আরেকটা পয়েন্ট দেখেছি যে ডিসকোয়ালিফাইড পার্সন। কারা ডিসকোয়ালিফাইড পার্সন? কোনো একজন ফরেন এলিয়েন, ধরেন কোনো একজন ফরেনার অথবা ফরেন ব্যক্তি, সেই দেশের সাথে যদি আমাদের খুব শান্তিপূর্ণ একটা অবস্থা থাকে তখন আমরা কোনো একটা কন্ট্রাক্ট করলাম, সেই কন্ট্রাক্টটা ভ্যালিড। কিন্তু সে কখন এলিয়েন হয়ে যাবে? যখন তার দেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্কটা ভালো না, কোনো একটা যুদ্ধ চলছে, একটা খুবই একটা খারাপ অবস্থা দুইটা কান্ট্রির মধ্যে, সেই সময় আমি একটা কন্ট্রাক্ট করলাম, তখন সেই কন্ট্রাক্টটা কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে। তারপরে হচ্ছে কোনো একজন ফরেন অ্যাম্বাসেডর অথবা ডিপ্লোম্যাটিক এজেন্ট যারা আমাদের দেশেই আছে কিন্তু আমরা ওদের সাথে কন্ট্রাক্ট করলাম, সেই কন্ট্রাক্টটা কি ভ্যালিড হবে নাকি ভয়েড হবে? সেই কন্ট্রাক্টটা কখনো কখনো ভ্যালিড হবে, কখনো কখনো ভয়েড হবে, কিন্তু ওদের সাথে কন্ট্রাক্টে এন্ট্রি করার সময় আমাদের অবশ্যই চিন্তাভাবনা করে এন্ট্রি করা উচিত, কারণ ওদেরকে সবসময় এনফোর্স করা পসিবল হয় না, ওদেরকে আপনি কোর্টের সামনে প্রেজেন্ট করতে পারবেন না, ওরাও ওয়ান সেন্সে ডিসকোয়ালিফাইড বাই ল। নাম্বার 3 হচ্ছে কনভিক্ট। যখন কোনো একজন পার্সন কনভিক্টেড হয়, তাকে যখন ইমপ্রিজনমেন্টে নিয়ে যাওয়া হয় তখন সেই ব্যক্তির উপর কিছু লিমিটেশন দিয়ে দেওয়া হয়। তার মধ্যে একটা লিমিটেশন হচ্ছে সে তখন কোনো কন্ট্রাক্টে এন্ট্রি করতে পারবে না। যদি এরকম কনভিক্টেড কোনো পার্সনের সাথে কোনো কন্ট্রাক্ট করা হয় সেই কন্ট্রাক্টটাও ভয়েড হবে। নাম্বার 4 হচ্ছে ইনসলভেন্ট। আমি ইনসলভেন্ট হয়ে গেছি, আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই, আমি একদম দেউলিয়া হয়ে গেছি, তখন যদি আমার সাথে কেউ কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাক্টটাও ভয়েড হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম? প্রথমে দেখলাম কনসিডারেশন, তারপর দেখলাম ক্যাপাসিটি অফ পার্টিস। কনসিডারেশনে কি দেখলাম? প্রথমে দেখলাম কনসিডারেশন হচ্ছে যখন প্রমিসরের ডিজায়ারে প্রমিসই কোনো একটা কাজ করে থাকে, সেটাই হচ্ছে কনসিডারেশন। তারপর দেখেছি আমরা যে কনসিডারেশনের এসেনশিয়ালসগুলো কি কি। তারপর আমরা কিছু এক্সেপশনাল সিনারিও দেখেছি যখন উইদাউট এনি কনসিডারেশনও একটা কন্ট্রাক্ট ভ্যালিড হয়ে থাকে। তারপরে আমরা দেখলাম যে ক্যাপাসিটি অফ পার্টিস, সেখানে দেখলাম মাইনর, আনসাউন্ড মাইন্ড এবং এনি পার্সন ডিসকোয়ালিফাইড বাই ল আর নট ক্যাপাবল টু এন্টার ইনটু এনি কন্ট্রাক্ট। এবং আজকের ক্লাস থেকে আমি আশা করব যে আপনাদের এই দুইটা টপিকে আর কোনো কনফিউশন থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।
If you really like my video, please do like our Facebook page and subscribe to our YouTube channel. Thank you.